অস্থায়ী হাট কোনটা? হাট বাজার স্থাপন করার এখতিয়ার কার? নদীর তীরে শত শত নৌকা আসে, নৌকা দিয়ে মালামাল নিয়ে আসে, নৌকার মধ্যেই কেনা বেচা হয়, নৌকা দিয়ে আসে, নৌকা দিয়ে যায়। তুহা বাজার কোনটা? চান্দিনা বেটি দুই প্রকার, সরকারি চান্দিনা বেটি, বেসরকারি চান্দিনা বেটি। পেরিফেরিভুক্ত হলে সে কিন্তু এটা কেনা বেচা করতে পারে না, এটার মিউটেশন হয় না, এটার খাজনা নেওয়া বন্ধ হয়ে যায়, একটু সমস্যার সৃষ্টি হয়। দর্শক মণ্ডলী, আপনাদের সামনে হাজির হলাম হান্নান মিয়ার আইন পাঠের নতুন আরেকটি পর্ব, হাট বাজারের ধারণা ও মালিকানা। যথারীতি স্যারকে স্বাগত জানিয়ে এই অনুষ্ঠান শুরু করছি। স্যার কেমন আছেন? ধন্যবাদ। স্যার, আমরা আজকে শুনবো হাট বাজারের ধারণা এবং মালিকানা, হাট বাজার ব্যবস্থাপনা পদ্ধতি এবং ইজারা প্রণালী। গত পর্বে আপনাদের সম্মুখে, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সম্মুখে উপস্থাপন করেছিলাম সায়রাত মহাল এবং জলমহাল। সায়রাত মহালেরই আরেকটি গুরুত্বপূর্ণ পার্ট হলো হাট বাজার। হাট বাজার জন্য আলাদা আইন হয়েছে 2023 সালের হাট বাজার ব্যবস্থাপনা আইন। এই আইন অনুসারে হাট বাজারের মালিক সবসময় সরকার। তবে শহরের যে বড় বড় হাট বাজার আছে সেগুলি সিটি কর্পোরেশন এবং শহর কেন্দ্রিক, এইগুলি কিন্তু সেই হাট বাজার না। হাট বাজার বলতে এখানে গ্রামীণ হাট বাজারকে বোঝানো হয়েছে। হাট বাজার স্থাপন করতে যে বলা হয় স্থাপনকারী কর্তৃপক্ষকে, স্থাপনকারী কর্তৃপক্ষ কালেক্টর, মানে জেলা প্রশাসক, হাট বাজার স্থাপনকারী কর্তৃপক্ষ এই আইন অনুসারে। তবে অনেক ক্ষেত্রে পৌরসভা বা সিটি কর্পোরেশনও হাট বাজার স্থাপনকারী কর্তৃপক্ষ হইতে পারেন। যদি পৌরসভা সিটি কর্পোরেশনের হাট বাজার কর্তৃপক্ষ স্থাপনকারী কর্তৃপক্ষ হন, তাহলে তারা জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে এটি স্থাপন করবেন। কারণ ভূমি মন্ত্রণালয় হাট বাজারের মালিক, ভূমি মন্ত্রণালয় হাট বাজারের মালিকের সাথে সমন্বয় করে তাদেরকে হাট বাজার স্থাপন করতে হবে, যেগুলি শহর কেন্দ্রিক বিভিন্ন শপিং মল টল, এটা কিন্তু এর মধ্যে আসবে না। হাট বাজারের সংজ্ঞা কি? রাষ্ট্রীয় অধিগ্রহণ ব্যবস্থাপনা আইনের সংজ্ঞাতে বলা হয়েছে, প্রজাস্বত্ব আইনের সংজ্ঞাতে বলা হয়েছে, এবং হাট বাজার ব্যবস্থাপনা আইন 2023-এ বলা হয়েছে সাধারণত কোনো এলাকায় সপ্তাহে মাসে যখন কোনো হাট বসে, গ্রামীণ এলাকায় হাট বসে, হাঁস মুরগি গরু ছাগল ইত্যাদি এবং ডিম সবজি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় বিক্রয় করা হয়, সেটাকে হাট বলা হয়। এবং ওই হাটের দোকানগুলো ওই হাট বাজারের অন্তর্ভুক্ত। এই হাট আমাদের দেশে স্থায়ী হাট আছে, অস্থায়ী হাট আছে। এই আইনে, এটা বর্তমান আইনে এটা ঢুকানো হয়েছে। অস্থায়ী হাট কোনটা? সাধারণত ঈদের সময় অস্থায়ী গরুর হাট বসে, সেটাও কিন্তু অস্থায়ী হাট হিসাবে প্রতিষ্ঠিত, এবং এটা শুধু বিশেষ উদ্দেশ্যে করা হয়। সাধারণত গরু হাটগুলি অস্থায়ী হাট হয়ে থাকে। অনেক ক্ষেত্রে অনেক পূজার সময় মেলা বসে, এটাও কিন্তু অস্থায়ী হাট। এগুলি কিন্তু আমাদের ইজারার আওতায় নিতে হবে, এই হাটের আওতার মধ্যে পড়ে। এবং এর মধ্যে আবার ভাসান মহলটা কিন্তু আমাদের দেশের দক্ষিণবঙ্গে রয়েছে। নদীর তীরে শত শত নৌকা আসে, নৌকা দিয়ে মালামাল নিয়ে আসে, নৌকার মধ্যেই কেনা বেচা হয়, নৌকা দিয়ে আসে, নৌকা দিয়ে যায়। এইটা কিন্তু এটাকে বলা হয় ভাসান মহল। এই ভাসান মহলের উপরও টোল আদায় করার ক্ষমতা রাষ্ট্রের আছে। এই রাষ্ট্রের পক্ষে স্থানীয় সরকার কর্তৃপক্ষ, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন যা প্রযোজ্য হয় তারা ভাসান মহলের বিষয়ে টোল আদায় করার ব্যবস্থা আছে। হাট বাজার স্থাপন করার এখতিয়ার কার? স্থাপনকারী কর্তৃপক্ষ বললাম। স্থাপনকারী কর্তৃপক্ষ হাট বাজার স্থাপন করতে হলে করবেন এবং ভূমি মন্ত্রণালয়ে অনুমোদন নেবেন। ভূমি মন্ত্রণালয়কে জানিয়ে দেবেন এই স্থাপন করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় এটা গঠনোত্তর অনুমোদনও দিতে পারেন, সাথে সাথে অনুমোদনও দিতে পারেন। ভূমি মন্ত্রণালয় অনুমোদন দিয়ে থাকেন। হাট বাজার স্থাপন করতে হলে সাধারণত একই এলাকায় দুইটা হাট দেখা যাচ্ছে মারামারির ঘটনা হইতে পারে, এইগুলি বিবেচনায় নিতে হবে। দেখা যাচ্ছে রেষারেষি করে, এই গ্রামে একটা হাট বসাইছে, অপর গ্রাম আরেকটা হাট বসাইছে, এই সকল বিষয় বিবেচনায় নিতে হবে। হাট নিয়ে যাতে কোনো মারামারি না হয়। সাধারণত
3 কিলো 4 কিলো 5 কিলোর মধ্যে সাধারণত হাট বসানো হয় না। যদি বসানো হয় তাহলে এটা যৌক্তিকতা দেখাতে হবে এবং এলাকাবাসীর সাথে আলোচনা করে নিতে হবে। সাধারণত দেখা গেছে অনেক গ্রাম অঞ্চলে হাট বসে 2 জনে রবিবারে হাট বসাতে চায়, তাহলে উভয় পক্ষের সাথে মিলামিশা করে রবিবার বাদ দিয়া একজন সোমবারে আর একজনে বুধবারে এমন ধরনের সমন্বয় করে এটা কাজটা করতে হবে। আর নতুন হাট স্থাপন করতে হবে। নতুন হাট স্থাপন করতে হলে দেখতে হবে এই হাটের তুহা বাজার আর চান্দিনা বিটি দুইটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। তুহা বাজার কোনটা? যেটা ডেইলি জিনিসপত্র নিয়ে আসে, কৃষিজ দ্রব্যাদি নিয়ে আসে, শাক সবজি নিয়ে আসে, তারা আইনা হাঁস মুরগি নিয়ে আসে, তাদের নিজস্ব কোনো দোকান নাই, তারা ভাসমান অবস্থায় কেনা বেচা করে, তাদের একটা জায়গা নির্ধারিত থাকে, এটাকে বলা হয় তুহা বাজার। এটা কখনো ইজারা দেওয়া যায় না, এখানে শুধু টোল আদায় হবে, ইজারা দেওয়া হবে না। কিন্তু চান্দিনা বিটি আছে যেগুলি হইল সরকার পক্ষ থেকে একশোনা বন্দোবস্ত দেওয়া হয়। এই বন্দোবস্ত দিলে এখানে দোকানপাট করে স্থায়ী হাট বাজারে স্থায়ী কাঠামো গড়ে তোলা হয়, সেটাকে বলা হয় চান্দিনা বিটি। চান্দিনা বিটি 2 প্রকার, সরকারি চান্দিনা বিটি, বেসরকারি চান্দিনা বিটি। হাট বাজার করার সময় একটা পেরিফেরি ম্যাপ করা হয়। পেরিফেরি ম্যাপ করার সময় দেখা গেল কিছু হাটের মধ্যে সরকারি জায়গাতে সাধারণত হাট হয়ে থাকে, কিন্তু বেসরকারি জায়গা রয়েছে। তাদেরকে বলতে হবে আপনার এটা হাটের মধ্যে ঢুকবে, আপনার কিন্তু হয় দোকান উঠাই দেন আর নতুবা কিন্তু আমরা এটা বাজেয়াপ্ত করব। বাজেয়াপ্ত করলে ক্ষতিপূরণ দিতে হয়। ক্ষতিপূরণ দেওয়ার মতো আর্থিক সামর্থ্য প্রায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলির থাকে না। তার জন্য অনেকে পেরিফেরিভুক্ত হয়ে গেলে, কারণ দোকান থাকলে তো পেরিফেরিভুক্ত করতেই হবে, পেরিফেরিভুক্ত হলে সে কিন্তু এটা কেনাবেচা করতে পারে না, এটার মিউটেশন হয় না, এটার খাজনা নেওয়া বন্ধ হয়ে যায়, একটু সমস্যার সৃষ্টি হয়। কারণ এখানে সরকারের এখনও পর্যন্ত যে আইন আছে সেই আইন অনুসারে পেরিফেরিভুক্ত হাটের জায়গায় ব্যক্তি জমি থাকলে সেটার বিধান ক্ষতিপূরণ না দিয়ে কোনো ব্যবস্থা করা যায় না। অধিগ্রহণ করার সুযোগ আছে কিন্তু টাকার বন্দোবস্ত নাই, এই জন্য অধিগ্রহণ করা যায় না। ক্ষতিপূরণ দেওয়ার বিধান আছে কিন্তু ক্ষতিপূরণের টাকা পাবে কোথায়? হাটবাজার কর্তৃপক্ষ সাধারণত পল্লী এলাকায় হাটবাজার কর্তৃপক্ষের নিজস্ব তহবিল থাকে না। এই ইজারা দিয়ে যে টাকা হয় এই টাকা তো হাটবাজারে ড্রেন করা, টয়লেট করা, এগুলি করা, রাস্তার করা, এগুলি কাজেই শেষ হয়ে যায়। জমানো টাকা থাকে না যে ক্ষতিপূরণ দিয়ে হাটটা বড় করবে বা স্থায়ী করবে। সেই ধরনের সুযোগ না থাকার কারণে আমাদের সাধারণত সমস্যা হয়ে থাকে। একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটা অনেকে জানে না বলে অনেক জায়গায় সমস্যা হয়। স্থানীয় সরকার বিভাগের অধীনে কিন্তু অনেক হাট আছে, পৌরসভার অধীনে, সিটি কর্পোরেশনের অধীনে, ইউনিয়ন পরিষদের অধীনে যদি হাট থাকে, সেই হাট কিন্তু তারা ব্যবস্থাপনা টোল আদায়ের জন্য তারা পারে, কিন্তু এটার চান্দিনা বিটি বন্দোবস্ত দেওয়ার এখতিয়ার তাদের নাই। চান্দিনা বিটি বন্দোবস্ত দেওয়ার এখতিয়ার একমাত্র ভূমি মন্ত্রণালয়, যেহেতু হাটের মালিক ভূমি মন্ত্রণালয়, মালিকানা হস্তান্তর হয় নাই। স্থানীয় সরকার বিভাগের ব্যবস্থাপনা হস্তান্তর হয় কিন্তু মালিকানা ভূমি মন্ত্রণালয় থাকে। অনেক জায়গায় দেখা যাচ্ছে পৌরসভা থেকে চান্দিনা বিটি ইজারা বন্দোবস্ত দেওয়ার প্রক্রিয়া নেওয়া হয়। এই নিয়ে এসছিলেন এবং পৌরসভার সাথে বাদানুবাদ হয়। এটা বাদানুবাদ করার কোনো সুযোগ নাই, কারণ আইনে আছে এটার মালিক সরকার বলতে ভূমি মন্ত্রণালয়, এবং বন্দোবস্ত অবশ্যই এসিলেন্ট দিবেন, এখানে অন্য কেউ দিতে পারবেন না। এসিলেন্ট সে প্রত্যেক দোকানদার যারা এই হাটের কেনাবেচার মধ্যে জড়িত আছে তারাই শুধু বন্দোবস্ত পাওয়ার উপযোগী, অন্য কেউ এটা পাবেন না। তারা সাধারণত আধা শতক করে জায়গা পায় থাকে। এই চান্দিনা বিটির এই জায়গা ইজারা দেওয়া হয়, এটার জন্য একটা নির্ধারিত ফি আছে, এটা এবং 1 বছর মেয়াদি। এটাকে আমরা বলি চান্দিনা বিটি বন্দোবস্তের লাইসেন্স, যে কবুলের মতো সম্পাদন করা হয়, চুক্তি সম্পাদন করা হয়, এটাকে লাইসেন্স প্রতি বছর নবায়ন করা হয়, নবায়ন ফি দিয়ে নবায়ন করা হয়। এটা ন্যূনতম ফি, বেশি ফি না, অল্প ফি। এই ফি দিয়া
এটা নবায়ন করতে হয় এবং হাটের দোকানপাট তুলতে পারে এবং যতটুকু অনুমোদন দেবে কালেক্টরের অনুমোদন ক্রমে এসিলেন্ট সাহেব এটা সম্পন্ন করেন। যতটুকু অনুমোদন হবে ততটুকুই করতে হবে। যদি কেউ বহুতল ভবন করতে হয় এটা কালেক্টরের অনুমোদন নিয়ে করতে হবে, নতুবা এখানে কালেক্টরের অনুমোদন ছাড়া বহুতল ভবন এখানে স্থাপন করা যায় না। অনেকে বহুতল ভবন করে ফেলছে, কোনটাতে করছে? বেসরকারি চান্দিনা বিটিতে নিজের জায়গাতে করেছে, কিন্তু মুশকিল হলো এইটা তার কেনা বেচা করতে পারে না তারা। এটা কারণ চিন্তাভাবনা চলছে এটা কেনা বেচা করার সুযোগ দেওয়ার ব্যাপারে আইনের রিভাইজ করার চেষ্টা হচ্ছে, সংশোধন করার চেষ্টা হচ্ছে। যাই হোক, এইটা গেল হলো হাট বাজার বন্দোবস্ত, মানে চান্দিনা মিটি বন্দোবস্ত দেওয়ার বিধান। আরেকটা বিধান হলো হাট বাজার ব্যবস্থাপনা। হাট বাজার ব্যবস্থার জন্য, হাট বাজার পরিচালনার জন্য একটা হাট বাজার কমিটি থাকে, আর হাট বাজার বন্দোবস্ত দেওয়ার জন্য উপজেলা পর্যায়ে একটা হাট বাজার ব্যবস্থাপনা কমিটি থাকে। হাটে থাকে হাট বাজার ব্যবস্থাপনা কমিটি, উপজেলায় থাকে হাট বাজার বন্দোবস্ত প্রধান কমিটি। তখন হাট বাজার বন্দোবস্ত দেওয়ার আগে একটা ক্যালেন্ডার করা হয়, তফসিলটা নিয়মিত আপডেট করতে হয়। কারণ অনেক এলাকায় দেখা যায় নদীর তীরে হাট বাজার, নদীর তীর ভেঙে গেছে, যে আগে ছিল 40 একর জায়গা নিয়ে একটা হাট বাজার ছিল, এটা হয়ে গেছে 38 একর, 2 একর ভেঙে গেছে। এমন ধরনের ঘটনা যদি ঘটে তাহলে তফসিল সংশোধন করতে হয়। তফসিল পেরিফেরিতে যেভাবে দেওয়া থাকবে সেই পেরিফেরিতে যে দাগ খতিয়ান দেওয়া আছে সেই দাগ খতিয়ান দিয়ে হাট বাজারের তফসিল ঘোষণা করা হয়। তফসিল ঘোষণা করে দেখে যে এটা হাট বাজার সাধারণত 1 বছর মেয়াদি বন্দোবস্ত দেওয়া হয়, এটা 2 বছর, 3 বছর, 5 বছর এইভাবে নাই। এই জলমহলের বিধান আলাদা, হাট বাজারের বিধান। ক্যালেন্ডার হওয়ার পর সাথে সাথে কিন্তু এটা টোল আদায়ের রেট অনুমোদন করাইতে হয়। কালেক্টর এটা অনুমোদন দেন, টোল আদায়ের রেট। স্থানীয় সরকার বিভাগের একটা সার্কুলার আছে, এই সার্কুলার দেখে রেট নিতে হয়। তবে এলাকা বেসিসে রেট কম বেশি হয়ে থাকে। খুবই দূরবর্তী এলাকায়, দরিদ্র এলাকায় রেট কম। ঠেলা গাড়ি থেকে কত রেট নেবে, কোন দোকান থেকে কত রেট নেবে সেটা এক ধরনের রেট। আবার সমৃদ্ধ এলাকায় রেটটা একটু বেশি। এটা এলাকা টু এলাকা ভিন্ন হইতে পারে। এটা এলাকায় সমঝোতা করে ইউনো সাহেব একটা এলাকা টানিয়ে দেওয়া হয়। এটা ফাইনাল করার আগে রেট সম্পর্কে এলাকার মানুষের মতামত নিয়ে এই টোল আদায়ের রেটটা পাঠিয়ে দেওয়া হয়, রেট অনুমোদন করতে হয়। পৌরসভার রেটগুলি কমিশনার পর্যন্ত যান, কমিশনারের অনুমোদন লাগে। পৌরসভা নিয়ন্ত্রিত হাট বাজারগুলি, সাধারণ হাট বাজারগুলির টোল চার্ট অনুমোদন করেন জেলা প্রশাসক। অনুমোদন হইলে তারপরে এটা পত্রিকার মাধ্যমে টেন্ডার কার্যক্রম চালানো হয়। টেন্ডার কার্যক্রম চালানো হলে তারপরে এটা টেন্ডার প্রক্রিয়া অনুসারে টেন্ডার রিসিভ কমিটি, টেন্ডার মূল্যায়ন কমিটি যা প্রস্তাব পাবে, সবচেয়ে বেশি যিনি হাট বাজার মূল্য, ইজারা মূল্য ডাকবেন তার অনুকূলে দেওয়া হবে। কিন্তু দেওয়ার আগে যাকে দেওয়া হবে ফার্স্ট হাইয়েস্ট, সেকেন্ড হাইয়েস্ট, থার্ড হাইয়েস্ট করা হয়। ফার্স্ট হাইয়েস্টকে বলবে আপনার বাকি টাকা জামানতে তো আছেই, আপনার সম্পূর্ণ টাকা, দেখা গেল 1 লাখ টাকা দিয়ে ডাকলো, 1 লাখ টাকায় সাথে সাথে দিতে হবে, মানে পরিশোধ করতে হবে। এটা 7 দিনের 15 দিনের সময় দেওয়া থাকে, টেন্ডারে যা দেওয়া থাকবে সেই অনুপাতে সেই মতে পরিশোধ দিতে হবে। যদি পরিশোধ না করে, এখানেও কিন্তু কিস্তির কোনো সুযোগ নাই, কিস্তির কোনোই সুযোগ নাই। হাট বাজারে কিস্তির কোনো সুযোগ নাই। 1 বছরের টাকা একভাবে নেওয়া হবে। অনেকে বলে স্যার আমি অসুস্থ, 3 দিন সময় বাড়ান, এই ধরনের ওজোর আপত্তি করে। এগুলি কইরা সাধারণত মামলা মোকদ্দমা করার ওজোর আপত্তি খুঁজে। আমাদের কর্মকর্তারা এ ব্যাপারে খুব অনড় থাকেন, না কোনো ক্রমেই কোনো টাইম দেওয়া হবে না, আপনি দিবেন না আমরা জামানত বাজেয়াপ্ত করে দেব, সেকেন্ড হাইয়েস্ট যিনি আছেন তার কাছে আমরা চলে যাব। সাধারণত এই কাজগুলি আমরা কখনোই দুর্বলভাবে দেখি না, এটা কঠিনভাবে দেখা হয়। হাটের ইজারা টাকা জমা দেওয়া হবে, আমরা চুক্তি করিয়া তাকে দখল বুঝাইয়া দেব এবং হাট বাজার
কমিটি যেটা আছে সেই কমিটির নিকট এই চুক্তিনামা পাঠিয়ে দেওয়া হবে, কারণ তারা দেখবে ইজারাদার সেই হাটের যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বা অন্যান্য নিয়মকানুন মেনে চলা, টোল চার্ট অনুসারে টোল আদায় করছে না বেশি টোল আদায় করছে, এই হাট বাজার উন্নয়ন কমিটি এটা পর্যবেক্ষণ করেন, পরিবীক্ষণ করেন। তারা যদি কোনো শর্ত লঙ্ঘন করেন তাহলে এটা বাতিল হওয়ারও, ইজারা বাতিল হওয়ারও ঘটনা আছে। সাধারণত এই ধরনের ঘটনা ঘটে না, একটু সুকস করলেই সাধারণত তারা আইনের দিকে আসে। আমাদের দেশের মানুষ কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু ল অ্যাবাইডিং, তারা আইন মানে, কিন্তু তাদের যখন দেখে যে তাদের দেখার কেউ নাই তখন কিন্তু আইন না মানার একটা প্রবণতা আসে। আমাদের ক্ষেত্রে, কর্মকর্তাদের ক্ষেত্রে এই ধরনের একটা অপবাদ আছে, দেখার কেউ নাই এমন পরিবেশ সৃষ্টি করে ফেলি। এখানে কিন্তু কষ্ট করতেই হবে। সরকার আমাদের বেতন দেওয়া হয় কষ্ট করার জন্যে, আমরা এটা দেখব, নিয়মিত এটা পরিচালনা করব। তবে যদি কেউ হাটে অবৈধ দোকান ঘর তোলে, এটার সাথে সাথে উচ্ছেদ করার জন্য কার্যক্রম নিতে হবে। এসিলেন সাহেব এই উচ্ছেদ পরিচালনার জন্য, এখন তো ভূমি অপরাধ আইন হয়েছে, ভূমি অপরাধ আইনে বলা হয়েছে সরকারি জায়গায় যদি কেউ অবৈধ দখল করে বা অবৈধ স্থাপনা করে, সাথে সাথে তাকে মোবাইল কোড করে 2 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়ার বিধান আছে। এটাও করা যাবে এবং উচ্ছেদের জন্য ডিসি সাহেবকে লেখা যাবে উচ্ছেদ করার জন্য। ডিসি সাহেব সাধারণত এ সকল ক্ষেত্রে বিলম্ব করেন না, তাড়াতাড়ি উচ্ছেদ করে দিবে, উচ্ছেদের আদেশ দেন। আমাদের সরকারি জায়গা সুসংহত করতে হবে, হাট ব্যবস্থাপনা সুদৃঢ় হবে। আবারও বলি, হাট বাজারের মালিকানা সবসময় সরকারের পক্ষে ভূমি মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়ের পক্ষে কালেক্টর এটা নিয়ন্ত্রণ করেন। আপনারা সবাই আইন কানুন মেনে হাট বাজার ব্যবস্থাপনার সাথে জড়িত হবেন, এই প্রত্যাশা রেখে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের আরেকটি অনুষ্ঠান আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। এই অনুষ্ঠানটি শুনলেন আপনারা আমাদের বিভিন্ন সময় আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব কন্টেন্টের নিচে আপনারা কমেন্ট করে থাকেন। তো আমি স্যার আজকের এই পর্ব সম্প্রচারের পূর্বেই আমি সায়রাত এবং হাটবাজার নিয়ে যে প্রশ্নগুলো পেয়েছিলাম, আমি 2-1টি প্রশ্ন স্যার সেখান থেকে নিয়ে এসেছি। দর্শক মণ্ডলী, আপনাদের জন্য আমি স্যারের কাছ থেকে জেনে নিচ্ছি সেই প্রশ্নগুলোর উত্তর। স্যার, সায়রাত বা হাটবাজারের যে তালিকা রয়েছে সায়রাত রেজিস্টারে, সেই রেজিস্টারে রয়েছে কিন্তু বর্তমানে বাজার বসে না, এই ক্ষেত্রে সেই বাজার কি ইজারাযোগ্য কিনা না জানতে চেয়েছেন আমাদের একজন। বাজার যদি না বসে, হাট বাজার বিলুপ্তকরণ করার ক্ষমতা দেওয়া হয়েছে। হাট বাজার বিলুপ্ত করলে কিন্তু সরকারের ইনকাম কমে গেল। তাই হাট বাজার বিলুপ্ত কে করবে? এই জেলা প্রশাসক, হাট বাজার স্থাপনকারী কর্তৃপক্ষ হাট বাজার বিলুপ্তকরণের প্রস্তাব করবেন। তিনি বিলুপ্তকরণের প্রস্তাব করবেন এবং তিনি বিলুপ্ত সিদ্ধান্ত গ্রহণ করিয়া ভূমি মন্ত্রণালয়কে জানিয়ে দিবেন। ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে, যেহেতু সরকারের ট্যাক্স কমে যাবে, আয় কমে যাবে, ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তিনি এটা ইজারা বহির্ভূত রাখবেন। কারণ এমনি ইজারা হচ্ছে না, ইজারা ডাকা হচ্ছে, কাজ হচ্ছে না, খাস কালেকশনও হয় না, এখানে বাস্তবে হাট নাই। কিন্তু হাটের জমি কি হবে, এইখানে যে খাস জমিগুলি আছে সেগুলি কি হবে, এইগুলি কিন্তু কালেক্টরকে ডিসিশন নিতে হবে। এখানে হাট বসলে সরকারের ইনকাম আছে এবং জনগণের উপকার আছে। এখন হাট বসে না, সরকারের ইনকাম নাই, জনগণের কি অসুবিধা হচ্ছে এটাও কিন্তু বিবেচনা করতে হবে এবং সরকারি সম্পত্তিগুলি কিভাবে সংরক্ষণ করা হচ্ছে সেটাও কিন্তু কালেক্টরকে বিবেচনা করতে হবে। বুঝতে পেরেছি স্যার। পিরোজপুর থেকে একজন আমাদের দর্শক প্রশ্ন করেছেন, দক্ষিণবঙ্গে পিরোজপুরের ভাসমান পেয়ারার হাট বসে স্যার। আপনি বলছিলেন যে হাটবাজার ব্যবস্থাপনা আইন 2023-এ এই ধরনের বাজারকে বা হাটকে অস্থায়ী হাট হিসেবে চিহ্নিত করা হয়েছে। স্যার, এই ক্ষেত্রে ইজারার প্রসেস সম্পর্কে যদি বলতেন। না, পিরোজপুরে যেটা বসে এটা কিন্তু অস্থায়ী হাট না। গরুর হাট ঈদের সময় বসে, এটা অস্থায়ী হাট। বিভিন্ন পূজা পার্বণ উপলক্ষে যে হাট বসে সেটা অস্থায়ী হাট, সেটা এক জিনিস। আর পিরোজপুরে যেটা বসে এটা কিন্তু মাসে একবার, বছরে বার, এমুক দিন, প্রতি সপ্তাহের এমুক বারে বসে। এই যে হাট বসে, এই হাট এখনো হয়তো ইজারা আওতাভুক্ত হয়েছে বা ইজারা আওতাভুক্ত হয়নি। সরকারের আইন অনুসারে এটাকে বলা হয় ভাসান মহাল বা ভাসমান হাট বাজার। ভাসমান হাট বাজারের উপর সরকার
ট্যাক্স আরোপ করতে পারে। ট্যাক্স এটা প্রত্যন্ত এলাকার ট্যাক্সে নমিনাল হবে, কিন্তু হইতে হবে। সরকারের নজরের বাইরে কোনো হাট বাজার থাকতে পারে না, যেহেতু নদীর তলদেশ, তীরের মালিক সরকার, সম্পূর্ণটাই কিন্তু ভাসানমহল পুরাটাই কিন্তু সরকারের নিয়ন্ত্রণাধীন। সরকার এখানে ট্যাক্স আরোপ করবেন, ইজারা দিবেন, ইজারাদার এই ট্যাক্স আদায় করবেন, এই সরকারের অংশ সরকারকে দিয়ে দিবেন, বাকি অংশ তিনি রাখবেন। এইখানে কিন্তু জানি না আপনার এই পেয়ারা হাটের ইজারা কার্যক্রম চালু আছে কিনা, তবে ওইখানকার কর্তৃপক্ষ কিন্তু এই ভাসানমহল হাট বাজারের মতোই এটা একটা তফসিল করবেন, তফসিল করে হাট বাজার ইজারা দেবেন, মানে পেরিফেরি ম্যাপ তৈরি করবেন, নদীর কতটুকু সীমানা পর্যন্ত, আধা মাইল পর্যন্ত না 200 গজ পর্যন্ত, 400 গজ পর্যন্ত, সেই সীমানাটা করে একটা পেরিফেরি তৈরি করবেন। এবং এর মধ্যে যারা এসে হাট বাজার বসাবেন তাদের কাছ থেকে ইজারাদার ট্যাক্স আদায় করবেন। এটাই কিন্তু সরকারের আইন। এটা চালু করলে আপনাদের চিন্তিত হওয়ার কোনো কারণ না। এটা একটা সিস্টেম, এই সিস্টেম আইনি সিস্টেম দেওয়া আছে, এটা করতে হবে। তবে ট্যাক্স টোল বেশি নেবে না কম নেবে সেটা আপনার লোকাল প্রশাসনের সাথে আলাপ করে বলবেন। প্রান্তিক কৃষকেরা জিনিসপত্র নিয়ে আসেন নৌকা করে, এইখানে ট্যাক্স যত কম ধরা যায় এটা এলাকা বুঝবে, এলাকার প্রশাসন যারা আছে তারা তো এদেশের মানুষ, আপনাদের সমস্যা বুঝবে আশা করি। থ্যাংক ইউ এই কোশ্চেনটা স্যার, বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ স্যার। আরেক সমস্যা স্যার, দেখা গিয়েছে স্যার যেই হাট বাজারের ভেতরে মাছ বাজার ছিল, এখন এই মাছ বাজারটি আর হাটের মধ্যে বসছে না কেন? এর পার্শ্ববর্তী নদী, এই নদী তীরেই এসে নৌকাগুলো ভিড়ে এবং সেখানেই মাছবাহী নৌকাগুলো ল্যান্ডিং করে এবং ওখানেই নদী তীরেই অস্থায়ী মাছের বাজারটি স্থানান্তরিত হয়ে গিয়েছে। ফলে দেখা গিয়েছে যিনি হাট বাজার ইজারা নিয়েছেন তিনি কিন্তু তার টোল থেকে বা তিনি তার থেকে বঞ্চিত হচ্ছেন, উসুল থেকে। এই ক্ষেত্রে এর কি আইনগত প্রতিকার পাওয়া যেতে পারে? এটার প্রতিকার হাট বাজারের তফসিল সংশোধন করতে হবে, ওই তীরটাকে হাটের অন্তর্ভুক্ত করতে হবে। হাটের অন্তর্ভুক্ত যদি না করে তাহলে কিন্তু এখানে টোল আদায় করা যাবে না। ভৌগোলিক দূরত্ব যদি অনেক হয়, ভৌগোলিক দূরত্ব হলে তাহলে এটা সেপারেট হাট হবে। নদীর ল্যান্ডিং, মৎস্য ল্যান্ডিং হাট, মৎস্য অবতরণ কেন্দ্র, মৎস্য অবতরণ কেন্দ্র নামে একটা হাট হইতে পারে। মনে করি পিরোজপুর মৎস্য অবতরণ কেন্দ্র এই নামে একটা হাট হবে, এটার আলাদা পেরিফেরি হবে। এটা কিন্তু নদীর তীরেও হবে, নদীর ভিতরেও হবে, দুইটা মিলে কিন্তু অবতরণ কেন্দ্রটা হয়ে থাকে। আড়তগুলি সাধারণত উপরে থাকে, নৌকাগুলির থেকে কেনা বেচাটা হয়ে থাকে। এটা কিন্তু তফসিল সংশোধন করতে হবে। যদি কাছাকাছি তফসিল সংশোধন করে ইনক্লুড করে নিতে হবে, যদি কাছাকাছি না হয় দূরবর্তী স্থানে হয় তাহলে এটা নতুন একটা হাট হিসাবে এটা নিতে হবে। যিনি মূল হাট নিয়েছেন তিনি ইচ্ছে করলে দুইটাই নিতে পারেন, অসুবিধা নাই, কিন্তু তার সাথে দূরবর্তী হলে তার এটা অ্যাকচুয়ালি কানেক্ট করা যাবে না। এটা সেপারেট হাট হিসেবে ঘোষণা করতে হবে এবং ঘোষণা করার ক্ষমতা জেলা প্রশাসকের রয়েছে। জেলা প্রশাসক এসিলেন্ট সাহেব এটা প্রস্তাব দিলে ইউনোর মাধ্যমে প্রস্তাব জেলা প্রশাসকের কাছে গেলে জেলা প্রশাসক এটা ঘোষণা করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অনেক সময় দিলেন স্যার, আমাদের অনেকগুলো প্রশ্ন আপনি স্যার শুনলেন এবং আইনগত ব্যাখ্যা দিলেন, আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনেছেন, আশা করি আপনাদের স্যারের এই আলোচনা থেকে আপনাদের অনেক জিজ্ঞাসা আপনারা জানতে পারলেন এবং আরও কোনো বিষয় যদি আমাদের নজরে আনতে হয় কোনো বিষয়ে, সেই ক্ষেত্রে আমাদের ফেসবুক এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের যোগাযোগ করবেন, জানাবেন। আপনাদের পাশে আছি ভূমি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। রেভিনিউ কোর্ট এর সংজ্ঞা কোথায় আছে? হোয়াট ইজ রিভিউ? রেভিনিউ কোর্টের আপিল আদালত কিভাবে বলবেন?